কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ খাদ্য শৃঙ্খল ফুড চেইন, যেটা আমরা যে ডব্লিউটেডকে কেন্দ্র করে যে সিডিপি পরিস্থিতি। আজকে আমরা চলো খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেইন, আমরা সিলেবাসটা দ্বারা বুঝতে পারবো। আমরা আমরা আলোচনা করেছি, এটা আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ ডব্লিউটেড সিলেবাস, যেখানে আমরা আলোচনা করছি ইকোলজি, আমাদের হয়ে গেছে ইকোসিস্টেম হয়ে গেছে, দুটো ভিডিও আমরা আলোচনা করেছি। যদি তোমরা আগের ভিডিওগুলো এখন না থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল, যেটা আমাদের ডব্লিউটেড সিলেবাসে আছে। এবং আমরা একটা দুটো ক্লিয়ার শুরু করা যাক। তাহলে আমরা শুরু করে প্রথমে গেছে আমাদের খাদ্য শৃঙ্খল। দেখো, তোমাদের যে ডব্লিউটেড সিলেবাসটা খুব বড় সিলেবাস, ঠিক আছে? তোমরা এটা এখন ভালো করে পড়াশোনা কন্টিনিউ। তো ডিসেম্বরের পরীক্ষা হবে কিনা এখনো সে কোনো কি দিচ্ছে না, বাট তোমরা তখন পড়ে রাখো, ঠিক আছে? যদি হয়ে যায় কিন্তু তোমরা আর পাবে না, সিলেবাস শেষ করতে পারবো না, অনেক বড় সিলেবাস, ঠিক আছে? তা এখন দিনে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ে রাখো টাইম দিয়ে, ঠিক আছে? তা শুরু করা যাক। কি আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, তার আগে জানবো খাদ্য শৃঙ্খল অর্থাৎ ইংলিশে ফুড চেইন বলে, ঠিক আছে? খাদ্য সম্পর্কে ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। তা কি বলছে? খাদ্য আগে তো আমরা যদি বলি খাদ্য কাকে বলে, খাদ্য মানে যেগুলোকে আমরা যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করে খাদ্য, এবং খাদ্য মানে খাদ্য কাকে, যাকে খায়। এটা কি, ধরো এখানে সবুজ উদ্ভিদ, এখানে কি এটা খাদ্য, এটা কি হচ্ছে তোমার খাদ্য। আর এখানে ঘাস ফুলটা কি হচ্ছে এখানে খাদ্য। যেমন এখানে সবুজ উদ্ভিদটা ঘাস ফড়িং হচ্ছে খাদ্য, আর সবুজ ফড়িংটা হচ্ছে খাদক। সেরকম ব্যাঙের ক্ষেত্রে তখন ঘাস ফড়িংটা কি হবে, এ তখন খাদ্য হয়ে যাবে, আবার খাদ্য, এ খাদ্য হয়ে যাবে, আবার ব্যাঙটা কি হবে, খাদক হয়ে যাবে। সেরকম সেম টু সেম। আবার ব্যাঙ সাপের কাছে কি হবে, সাপ খাদক হয়ে যাবে। মানে যে যাকে খায়, সেটা হচ্ছে খাদ্য, যে খায় সে খাদক, এইভাবে চলতে থাকে। তো সেখানে সর্বোচ্চ খাদক হচ্ছে তোমার বাজ পাখি। জিনিসটা দেখো, এই যে বলেছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে, বা দেখো যারা আগে যে ভিডিও দিয়েছে তারা বলছিলাম উৎপাদক স্তর হচ্ছে, এখানে প্রথমে আছে তোমার যে সবুজ উদ্ভিদ, এরাই একমাত্র উৎপাদক করতে পারে। উৎপাদক কাকে বলে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখানে দেখো তোমার সবুজ উদ্ভিদ আছে, ঘাস ফড়িং আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বাজ পাখি আছে। এখানে একমাত্র দেখো সবুজ উদ্ভিদ, এরাই খাদ্য তৈরি করতে পারে, তাই এদের উৎপাদক বলে। দেখো এই উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে, উৎপাদক পর থেকে ঘাস ফড়িং, তারপর আবার ধাপে ব্যাঙ, আবার ধাপে সাপ, তারপর বাজ পাখি, যে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খলা বলে। এই যে তোমার যাচ্ছে এখান থেকে খাদ্য, এখানে প্রথম যে পুষ্টিটা, প্রথম উদ্ভিদ থেকে ঘাস ফড়িং যাচ্ছে, ফড়িং থেকে ব্যাঙে যাচ্ছে, ব্যাঙে থেকে সাপে যাচ্ছে, সাপ থেকে বাজ পাখি থেকে আবার মৃত হয়ে গেলে আবার মাটিতে মিশে যাচ্ছে। এইভাবে যে চক্রার আবর্তন রেখে খাদ্য শৃঙ্খল বলে, ঠিক আছে? বিজ্ঞানী ওডাম 1966 সালে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দিয়েছিলেন। তার মতে তা হলো খাদ্য সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে আরো উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের এই শক্তির এই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। যেটাই বলছে সেটাই বলছে যে মানে খাদ্য শক্তি, মানে শক্তি যখন উৎপাদক স্তর থেকে ধাপে 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 দেবে, যে এটা তা থেকে কম পর্যায়ে উন্নতি জীবগোষ্ঠী পর্যায়ে পৌঁছায়, তাকে তাকে শক্তি পাওয়ার, এবং সেই শক্তি পাওয়ার সেই পর্যায়গুলিকে খাদ্য শৃঙ্খল বলে। সে তখন একটা শৃঙ্খলের মতো চেনের মতো আছে। দেখো তুমি এখান থেকে ব্যাঙ কখন ডাইরেক্ট ঘাস খেতে পারবে না, সাপ কখনো ঘাস খেতে পারবে না, বাজ পাখি ডাইরেক্ট ঘাস খেতে পারবে না। এটা একটা ডিপেন্ডেন্ট আছে, সেটা শৃঙ্খলের মধ্যে একে বলছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? একে কি বলছে, খাদ্য শৃঙ্খল। যে মনে হলে খাদ্য শৃঙ্খল কাকে বলে, তাহলে খাদ্য শৃঙ্খল সবথেকে প্রথম আমরা যদি একে এইভাবে দেখি, স্তরের মতো দেখি, এরকম ত্রিভুজের মতো, তাহলে আমরা দেখতে পাবো যে সব থেকে নিচে কে থাকে, সব থেকে নিচে থাকে উৎপাদক। উৎপাদক মানে উৎপাদক কথা হচ্ছে তোমার উদ্ভিদ থাকে। তারপর কি থাকে এখানে তাহলে, তারপর স্তরে থাকে ঘাস ফড়িং, তারপরে কি আছে, ব্যাঙ আছে, তারপরে সাপ আছে, এবং সবে আছে বাজ পাখি, ঠিক আছে? এটা আমরা দেখি। তাহলে এখানে উৎপাদক স্তরে ধাপে ধাপে খাদ্য দেয়, শক্তির শান্ত হচ্ছে, এটা বলে এই যে চক্রাকার আবর্তন হচ্ছে, এটাকে খাদ্য শৃঙ্খল মনে রাখো। পরিবেশের মধ্যে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুতে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়। বলছে খাদ্য শৃঙ্খলটা বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকার তোমার দেখা যায়। যেমন কি এটা এটা এইটা এইটা তাহলে আমরা দেখি একটা তৃণভূমি খাদ্য শৃঙ্খল যদি ভাবি তাহলে ঠিক আছে। আবার যে পুকুরে আবার খাদ্য শৃঙ্খল বিভিন্ন জায়গাতে হয়, যেমন কি নদীতে হয়, পুকুরে হয়, হ্রদ জলাশয়ে এরকম মিষ্টি জলের বাস্তুতে খাদ্য শৃঙ্খল দেখা যায়।
নিম্ন উদ্ভিদ ও পতঙ্গ মাছ ইত্যাদি। মানে এই যে খাদ্য শৃঙ্খলটা আসলে তৃণভূমিতে দেখা না জলে, তখন এবার যদি পুকুরে যদি খাদ্য শৃঙ্খল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘাস আসবে না, ঘাস প্রোটিন ব্যাগ আসবে, কিছু আসবে না। পুকুরে খাদ্য শৃঙ্খলা আমরা দেখি, এখানে থাকতে পারছি, পুকুরে খাদ্য কিছু নেই। পুকুরে খাদ্য শৃঙ্খল দেখলে আবার কি হবে সেখানে, পুকুরে প্রথম কি আসবে, ছোট ছোট প্ল্যাংটন মাছ, প্ল্যাংটন, আমরা জানি প্ল্যাংটন কি জায়গা, তারপরে ছোট মাছ, তারপর বড় মাছ, বড় মাছকে বক, এইভাবে যেটা হচ্ছে এইভাবে তাহলে কি, এখানে প্ল্যাংটন উদ্ভিদ প্ল্যাংটন, যদি প্ল্যাংটন আবার যদি উদ্ভিদ প্ল্যাংটন, এরা কি খায়, এরা উৎপাদক, এটা কি খায়, প্রাণী প্ল্যাংটন খায়, প্রাণী প্ল্যাংটনকে কি খায়, ছোট মাছ খায়, ছোট মাছকে কি খায়, বড় খায়, বড় মাছকে, বড় মাছকে কি খায়, যারা স্থলভাগে যে বক আছে, বক বক বা পাখি, মাছরাঙা পাখি তারা খায়। তার মানে একটা সর্বোচ্চ হচ্ছে বক, আর সব উৎপাদক হচ্ছে তোমার উম উদ্ভিদ প্ল্যাংটন বা ফাইটো প্ল্যাংটন যেটা বলা হয়, তাকে বলা হয়। তার মানে তাহলে বিভিন্ন বাস্তুতে বিভিন্ন খাদ্য শৃঙ্খল আলাদা আছে। আবার যদি আমি যদি বনে দেখি, বনে যদি আবার একটা উদ্ভিদ এরকম ধরি, সেখানে কাছে ছাগল খাচ্ছে, ছাগলকে গেছে বাঘ খাচ্ছে, এটা একবার সাদা শৃঙ্খল। আবার যদি আমি ছাগল ঘাস উদ্ভিদ দেখি, উদ্ভিদকে কে আছে, খরগোশ খাচ্ছে, খরগোশকে কে আছে তোমার, তোমার শিয়াল তোমার বাঘ খাচ্ছে, এইভাবে একটা পর্যায়ক্রমে চলে, ঠিক আছে, এটা খাদ্য শৃঙ্খল বলেছে। তাহলে দেখো খাদ্য শৃঙ্খল বৈশিষ্ট্য, খাদ্য শৃঙ্খল আছে এখানে ছবিতে যে ফুড চেইন, তো ঘাসকে কি আছে, খরগোশ খাচ্ছে, খরগোশকে শিয়াল খাচ্ছে, খরগোশকে আবার বাজপাখি খাচ্ছে, ঘাস, ঘাসকে হরিণ খাচ্ছে, হরিণকে আবার বাঘ খাচ্ছে, এইভাবে একটা বিভিন্ন দিকে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। খাদ্য শৃঙ্খল বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ফুড চেইন, কি বলছে, খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল, খাদ্য শৃঙ্খল যে প্রকৃতি সেটা একদম জটিল প্রকৃতি, দেখো এখানে জটিল আছে, বিভিন্ন দিকে জড়িয়ে আছে। এখন উৎপাদক একটাই, কিন্তু খাদ্য খাদক, এরা সব খাদ্য খাদক, ঠিক আছে, খাদ্য খাদক, এরা মনে রাখবে একটু, এরা সব খাদ্য খাদক, এরা ডিপেন্ড করে জড়িয়ে আছে। দুই যে স্ব উৎপাদিত উৎপাদী সুবুই উৎপাদী সবুজ উদ্ভিদ সমস্ত খাদ্য শৃঙ্খলের ভিত্তি রচনা করে। তার মানে এখানে উৎপাদক মানে সবুজ উদ্ভিদ হলো সমস্ত খাদ্য শৃঙ্খলের, উৎপাদকটা হচ্ছে সমস্ত খাদ্য শৃঙ্খলের ভিত্তি, মানে এর উপর বেশ করে বাকিরা, মানে যে টিভিতে দেখেছিলাম আগের টিভিতে, ভিডিওতে, এখানে উৎপাদকটা কি হলো, এটা হচ্ছে ভিত্তি, উৎপাদক, উৎপাদক কে থাকে, সবুজ উদ্ভিদ থাকে, এই হলো বাকিদের ভিত্তি, মানে এখানে এর উপর বেশ করে বাকিরা দাঁড়িয়ে থাকে। দুই তিনে গেছে উৎপাদকগুলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করে, ওই শক্তি খাদ্যের মধ্যে স্মৃতিশক্তি শৈতিক শক্তি হিসেবে অবস্থান করে। মানে উৎপাদক কি হলো, সূর্য থেকে তোমার সৌরশক্তিকে রাসায়নিক শক্তি করে, যে ধর একটা উদ্ভিদ, উদ্ভিদ কি করে, যে সূর্য থেকে আবদ্ধ করলো, তার সূর্য থেকে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি আবদ্ধ করলো, সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা শৈতিক শক্তি, সরি, সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা খাদ্যের মধ্যে আবদ্ধ করলো, সেই শক্তি কি হয়, শৈতিক শক্তি হলে শান্ত হবে। এই যে খাদ্য যেমন এই গাছকে যখন কেউ খাচ্ছে, সেই শক্তিটা কিছুটা তার মধ্যে চলে যায়, আর তাকে যে খাচ্ছে তার মধ্যে কিছুটা চলে যায়, এইভাবে শক্তি কি হয়, তোমার স্থানান্তরিত হয়। একে বলছে, এটাই বলছে যে এইভাবে শক্তি খাদ্যের মধ্যে এক স্থান হিসেবে সঞ্চিত হয়। চারে কি হচ্ছে, দুই একটি ব্যতিক্রম ব্যতীত খাদ্য শৃঙ্খল, মানে দুই একটি খাদ্য শৃঙ্খল ব্যতীত 3 থেকে 4টি স্তর থাকে। খাদ্য শৃঙ্খলের শব্দ কয়টি থাকে, 3 থেকে 5টি স্তর থাকে, দুই একটা ব্যতীত, ম্যাক্সিমাম থাকে 5টি। তাহলে পরীক্ষায় পড়ে একটি খাদ্য শৃঙ্খল ম্যাক্সিমাম কয়টি স্তর থাকে, 5টি, ঠিক আছে, আর সর্বনিম্ন 3টি, ঠিক আছে, দুই একটা ব্যতীত। একটি খাদ্য শৃঙ্খলের বরাবর উচ্চ স্তরের দিকে নিম্ন স্তরের দিকে জীব সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। মানে এই যদি খাদ্য শৃঙ্খল ধরি, আমরা যে খাদ্য শৃঙ্খল ধরি, এখানে কতগুলো উদ্ভিদ আছে দেখো, তার মধ্যে কোটা একটা খরগোশ আছে, এখানে একটা হরিণ আছে, একটা আর কিছু না, কিন্তু মানে খাদ্য শৃঙ্খলের যে নিচে থেকে, এখানে উদ্ভিদের সংখ্যা নিচের স্তর থেকে বলছে, খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর দিকে জীবের সংখ্যা কমে, মানে এটা যে উচ্চ স্তর ধরি খাদ্য শৃঙ্খলে, এখানে নিম্ন স্তর ধরি, এখান থেকে জীবের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, কেন, নিচে উৎপাদক থাকে। দেখো সরাসরি আমি যে ভাবি, এই যে প্রথম যদি সাপ ভাবি, এখানে প্রথম যদি আমরা উদ্ভিদ উৎপাদক বলি, উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ আছে, তাকে ঘাস ফড়িং খাচ্ছে, উদ্ভিদের থেকে ঘাস ফড়ির সংখ্যা কম, উদ্ভিদের পরিমাণ সব থেকে বেশি। তারপর ঘাস ফড়ির সংখ্যা কম, ঘাস ফড়িয়ে কি আছে, ব্যাঙ আছে, ঘাস ফড়ি থেকে ব্যাঙের সংখ্যা কম, ব্যাঙে কি আছে, সাপ খাচ্ছে, ব্যাঙের থেকে সাপের সংখ্যা কম, তারপরে বাজ পাখির সংখ্যা কম, মানে কি, উপরে যেতে হবে তার সংখ্যা কম, নিচে যেতে হবে তার সংখ্যাটা সব থেকে বেশি। এরা খুব জটিল প্রক্রিয়ার মাধ্যমে এরা অন্তরীপ। তুমি যদি এখানে যে কোনো একটাকে মানে তুমি কি সমাজ থেকে পরিবেশ থেকে যদি মুছে দাও, তাহলে বাকিরা পুরো খাদ্য শৃঙ্খলটা, চেনটা পুরো ডিসব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে, চেনটা ছিঁড়ে যাবে পুরো, কেন, তখন একটা ভারসাম্যহীন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো খাদ্য শৃঙ্খলা, খাদ্য শৃঙ্খলা কি বলবে, এটা একটা অত জটিল প্রক্রিয়া। এটা 3 থেকে 5 নম্বর 5টি স্তর দিয়ে থাকে। এটা ভিত্তি হলো উৎপাদক, 3 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এতে কি উৎপাদকের ভিত্তি স্থাপন কে করে, উৎপাদকই এর ভিত্তি স্থাপন করে খাদ্য শৃঙ্খলের, এগুলো একটু মনে রাখবে। খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কি কি, খাদ্য শৃঙ্খল মূলত দুই প্রকার, কি কি বলছে, গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল।
গ্রেজিং গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা ডেট্রিয়াস ফাংশন কি সেটা আমি জানবে। আমরা যে চারণভূমি, গ্রেজিং মানে হচ্ছে চারণভূমি খাদ্য শৃঙ্খল, মানে চারণভূমি যেখানে গরুটোর মানে চারণভূমি কি যেখানে ঘাস, উদ্ভিদ ঘাস তৃণদের খেয়ে যেটা হয়। আর ডেট্রিয়াস মানে জৈব, মানে পচা পচা মরা, এই যে যেখান থেকে সেখান থেকে যে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। প্রথম কি ছিল, যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর মধ্যে সংক্রামিত হয় তাকে গ্রেজিং বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেন বলে। মানে তা গ্রেজিং খাদ্য শৃঙ্খলে কে থাকবে সবথেকে নিচে, মনে রাখো এটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল সবথেকে নিচে থাকবে তোমার তৃণভোজী। কি হচ্ছে খাদ্য শৃঙ্খলে তৃণভোজী থাকবে, প্রথম উৎপাদক থাকবে সবুজ উদ্ভিদ থাকবে, তারপর তৃণভোজী থাকবে, হয় হরিণ থাকবে, নাই থাকবে তোমার খরগোশ থাকবে, নাই ব্যাঙ থাকবে, এই মানে সরি ঘাস ফড়িং থাকবে। তাহলে তৃণভোজী, এটা তৃণভোজী। তৃণভোজী তারপর কি মাংসাশী, ঘাস ফড়িংকে হরিণকে কি খাচ্ছে, বাঘ খাচ্ছে, বা ব্যাংকে কি খাচ্ছে, ফড়িংকে কি খাচ্ছে, বা ব্যাংক খাচ্ছে, এও মাংসাশী। ব্যাংকে গেছে সাপ খাচ্ছে, এও মাংসাশী। তারপর সাপকে গেছে বাজ, এও মাংসাশী। মানে কি হচ্ছে তৃণভোজী। এই খাদ্য শৃঙ্খলের উৎপাদক স্থল কি হবে, তৃণভোজী থেকে শুরু হবে, এটা মনে রাখবে। গেজিং খাদ্য শৃঙ্খল যেখানে উৎপাদক থেকে শুরু হবে, তৃণভোজী থেকে শুরু হবে এবং মাংসাশীতে শেষ হবে। গেজা বা গেজিং খাদ্য বাংলা চারণভূমি খাদ্য শৃঙ্খল বলে, তা কি বলা, যাকে চারণভূমি খাদ্য শৃঙ্খল বলা হয়, এটা মনে রাখবে। দেখতে পাচ্ছ দুই প্রকার খাদ্য, চারণভূমি খাদ্য শৃঙ্খল আর জৈব খাদ্য শৃঙ্খল। তো এই যে উদাহরণ আছে, তো চারণভূমি খাদ্য শৃঙ্খল উদাহরণ দেখো ভালো করে একটু। প্রথম জলাভূমি, দেখো এইটা ভেরি করে পরীক্ষা পড়ে যায় যে মাছ জলাভূমি খাদ্য শৃঙ্খলকে, যে প্রথম সবুজ উদ্ভিদ, তারপরে প্রজাপতি, হরিণ, ব্যাং, সাপ, বাজপাখি, এই যে সব হচ্ছে 1 2 3 4 5 6, এটা এত সবার সাথে ছটা, দেখছো। তাহলে এখানে সবুজ উদ্ভিদ থেকে শুরু করলে খাদ্য শৃঙ্খলে কটাই আছে পরীক্ষা পড়ে এটা, যে তোমাদের পরীক্ষায় সব থেকে নিম্ন চারভূমি খাদ্য শৃঙ্খলে জলাভূমি খাদ্য শৃঙ্খল সব থেকে নিম্ন কি আছে, সবুজ উদ্ভিদ। তৃণভূমি দেখো, তৃণভূমিতে গ্রাসল্যান্ডে পথে তৃণ আছে, তারপর ঘাস ফড়িং আছে, ব্যাং আছে, সাপ আছে, বাজপাখি আছে। আবার তৃণভূমিতে এটা হতে পারে তোমার তৃণ আছে, তোমার হরিণ আছে, তারপরে বাঘ আছে, এটা হতে পারে। তৃণভূমিতে এটাও আছে, তৃণ আছে, খরগোশ আছে, তা বাজ পাখি আছে। তৃণভূমিতে এটা হতে পারে ছাগল আছে, তারপরে শিয়াল আছে। এরকম যেটা যেটা হতে পারে, ঠিক আছে, যেরকম মানে তো তোমাকে বুঝে নিতে হবে যে একটা মাংসাশী তৃণভূমিতে শুরু হবে, কে কাকে খাচ্ছে। কখনো তো কখনো তো শিয়াল তো তৃণ খেতে পারবে না, আবার ছাগল তো বাঘে খেতে পারবে না, জিনিসটা বুঝতেছো। এইভাবে রিলেটেড আছে, মানে এই যে ধাপে ধাপে তৃণ, ঘাস পানি, তুমি কখনোই তৃণের পর কখনো ব্যাঙ আসবে না, এই ধাপে ধাপে একটার সঙ্গে রিলেটেড আছে। তুমি কখনো বাজ ফোনকে ডাইরেক্ট তৃণতে নিয়ে আসতে না। বাজ পাখি দেখো, বাজ পাখি ব্যাঙকে খেতে পারে, বাজ পাখি সাপকে খেতে পারে, বাজ পাখি ঘাস ফড়িংকেও খাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু খায় না। কিন্তু এইভাবে কিন্তু কখনো তৃণকে বাজ পাখি এসে খেতে পারবে না। হয়ে গেছে। বনভূমি বাস্তুতন্ত্র বা ফরেস্ট ইকোসিস্টেম, দেখো সবুজ উদ্ভিদ, হরিণ, বাঘ। আর মনে রাখো বনভূমি তৃণভূমি এরকম। পুকুরের বাস্তুতন্ত্র কি হবে, জলজ কীট পতঙ্গ বলেছিলাম, জু প্লাঙ্কটন, ফাইট প্লাঙ্কটন, তাকে ছোট মাছ, তারপরে বড় মাছ, সেমনি একই যদি আরো ভাবি, একই যদি তার বক, ঠিক আছে, এটা হতে পারে বক। সামুদ্রিক বাস্তুতন্ত্র কি হবে, সামুদ্রিক অ্যালগি, ছোট মাছ, বড় মাছ, হাঙ্গর। হাঙ্গরকে যদি আরো ভাবি, এটি সমুদ্রের মধ্যে, তা মানুষ, মানুষ সবই খায়। মানুষ হচ্ছে এটা যে একটা হাঙ্গর, ঠিক আছে, মনে রাখবে। কৃষি বাস্তুতন্ত্র কি হলো, যেমন কৃষি বাস্তুতন্ত্র শস্য, পতঙ্গ, পতঙ্গভূত পাখি, শিকারি পাখি বা বাজ পাখি। এইভাবে এই সবটা ভালো করে পড়ো, কেন এগুলো পরীক্ষা আসার সময় সবচেয়ে বেশি পরীক্ষা আসতে হবে তোমার। 2023-এ আমি এসেছিল যে তৃণভূমি খাদ্য শৃঙ্খলা সবচেয়ে নিচে কি আছে, কেন পরীক্ষা পড়ে যাবে, এরকম রিলেটেড হবে যে কোন কোন চেনটা ঠিক। এর মধ্যে দেখো চেন আছে, সবুজ উদ্ভিদ, প্রজাপতি, ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। এমন একটা উদাহরণ দিল যে সবুজ উদ্ভিদ, বাজ পাখি, ফড়িং, ব্যাং, সাপ, তার মানে কি তোমার ভুল হতে হবে, এটা রিলেটেড আছে, তোমার ভাবতে হবে কে কাকে খাচ্ছে। সাপ কখনো বাঁচবে, এটা দেখো এটা এরকম যাচ্ছে, মানে প্রজাপতি খাচ্ছে ফড়িং সবুজ উদ্ভিদকে, ফড়িং খাচ্ছে প্রজাপতিকে, ব্যাং খাচ্ছে ফড়িংকে, সাপ খাচ্ছে ব্যাংকে, বাজপাখি বাজপাখি খাচ্ছে সাপকে। এইভাবে রিলেটেড, কখনো সাপ ব্যাং বাজপাখি খেতে পারবে না। বুঝতে পারছি আশা করি, যারা টুটা বুঝতে পারবে। ওটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। আর বিয়োজক খাদ্য শৃঙ্খল বা জৈবাবশেষ বেশিত ভিত্তিক, জৈবাবশেষ ভিত্তিক খাদ্য শৃঙ্খল বা ডিকম্পোজের ফুড চেন অর ডিস্ট্রাকটিভ ফুড চেন কি বলছে এখানে, এখানে বলছে বাস্তুতন্ত্রের পদার্থ চক্রাকারে আবর্তিত হয়, মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ এবং তার অংশ, পানি, বর্জ্য পদার্থ ইত্যাদি জৈবাবশেষগুলি বিশ্লেষক অনুজীব বা ডিকম্পোজার হিসেবে কাজ করে, বা জৈবাবশেষ জৈবাবশেষ ভোজী ডেস্ট্রিটাস প্রাণী বলা হয়। তখন ডিকম্পোজার আর ডেস্টিভোরাস, যখন ডিকম্পোজার অনুজীবকে বলা হয় ডিকম্পোজার, এবং যাদের খায় বলে জৈবভোজী, মানে দেবো জিনিসটা ভালো করে। একটা ধরো একটা প্রাণী মরে পড়ে, একটা পাখি মরে পড়ে আছে, ঠিক আছে, আমি ধরো সাপোজ একটা পাখি মরে যাচ্ছে, একটা প্রাণী মরে পড়েছে, তাকে যে ভাঙবে, ঠিক আছে, সেটা কি ডেট অনুজীব, ডেট ডিকম্পোজার, তাকে কি বলে ডি ডিকম্পোজার, ঠিক আছে। ভেঙে দিল, এবার এই ভেঙে তাকে কে খাবে, তাদের বল
যারা খেয়ে বেঁচে থাকে তাকে বলে ডেট্রিভোরাস। একটা হলো বিশ্লেষক অণুজীব, এবং যাকে খেয়ে বেঁচে থাকে সেটা হলে জৈব বশেষ ভোজি। ভোজি মানে খায়, আর বিশ্লেষক মানে যে ভেঙে ফেলে, ঠিক আছে, যে ভেঙে ফেলে সেও খাচ্ছে, কিন্তু একে ভেঙে দেওয়ার পরে যেটা যে পুষ্টিটা খাচ্ছে তাকে বলা। দেখো এখানে অনেক কিছু আছে, এখানে কে ভাঙছে, কি বিভিন্ন অণুজীবগুলো ভাঙছে, ব্যাকটেরিয়া ফেরিয়া কি খাচ্ছে, কি দেখো পোকা মাকড় যে তারা যে খাচ্ছে, তাদের এই যে ভেঙে যাওয়া জৈব অণুর উপর যারা বেঁচে আছে ভোজি, তাদের ডেট্রিভোরাস বলে, ডেট্রিভোরাস। ডিকম্পোজার আর ডেট্রিভোরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখা এগুলোকে। তাহলে এই খাদ্য শৃঙ্খল কি হবে, এই খাদ্য শৃঙ্খল এরই মধ্যে সীমাবদ্ধ। এই মানে এই বস্তুত পদার্থ মৃত উদ্ভিদের প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। একটা মৃত প্রাণী পড়ে গেল, সে তাহলে এক্ষেত্রে কি হবে, এ হলো উৎপাদক, মানে কি এই হলো শক্তির মূল উৎস। তাকে কি আছে, তার একটু ছোট ডেট্রিভোরাস খাচ্ছে, তাকে একটু বড় খাচ্ছে, তাকে একটু বড় খাচ্ছে, এইভাবে চক্রাকারে আবর্তন হয়। মানে এই মৃত উদ্ভিদকে কেন্দ্র করে, তাই মৃত প্রাণী বা জৈব পচা জিনিসকে কেন্দ্র করেই তার সাইকেলটা কমপ্লিট হচ্ছে, ঠিক বুঝেছো। আর রেজিনটা বলছিলাম, সেখানে উদ্ভিদ উদ্ভিদ থেকে শুরু হবে বা তৃণভূমি থেকে শুরু হবে, সর্বোচ্চ মাংসাশনের মধ্যে যাবে। আর এখানে মৃত্যু এখানে বলছে বিয়োজক, বিয়োজক মানে এই মৃত উদ্ভিদের প্রাণীর দেহ থেকে শুরু হবে, দেহ থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে উদ্ভিদ পড়ে আছে, সেখানে আস্তে আস্তে তাকে খাচ্ছে, এ খাচ্ছে, দেখো এখানে এটা ধরো জৈব পচে আছে, তাকে এটা খাচ্ছে, একে এ খাচ্ছে, মানে এটাই খাচ্ছে, তারপরে ফলিং আরো যে পোকামাকড় আছে সেগুলো খাচ্ছে, এখানে বিয়োজক বলে। এখানে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে ডিকম্পোজার বা ডেট্রিভোরাস। ডিকম্পোজার এটা মানে ডিকম্পোজার যে ভেঙে ফেলে অনুজীবকে, যা পচিয়ে গলে দেয়, সে ডিকম্পোজার, এবং এই পচার উপর যারা বেঁচে থাকে তাদের জৈব ভোজি বা ডেট্রিভোরাস বলে। এই বিয়োজনের মাধ্যমে জৈবাশেষ নিহিত পুষ্টি পদার্থসমূহ পরিবেশে ফিরে আসে, পুনরায় সেগুলি উদ্ভিদকৃত গৃহীত হয়। থেকে জৈবাশেষ বিয়োজন মূলত দুই ধরনের অণুজীব দ্বারা সংগৃহীত হয়, মানে দুই ধরনের অণু দ্বারা দেশে সংগৃহীত থাকে। এটা এখানে কি দুই ধরনের অণুজীবটা যারা এই যে ভাঙে, বলছিলাম এক প্রকার একটা পাখি পড়ে গেল, তাকে পচিয়ে গলে দিল, কে সেটা হচ্ছে কে অণুজীব। এই অণুজীবগুলো কি কি দুই ধরনের, সেটা দেখে একটু। একটা ডিকম্পোজার আর একটা হচ্ছে তোমার ডেট্রিভোরাস। এই যে আমরা যে পড়ছিলাম একটু এখানে, যে ডিকম্পোজার ডেট্রিভোরাস। ডিকম্পোজার দেখো, ডিকম্পোজার যে দেখো এই যে ব্যাকটেরিয়া ছত্রাক কেউ নেবে নাকি, এরা যে ব্যাকটেরিয়া ছোট পিঁপড়ে রাখি ভেঙে ফেলে, ডিকম্পোজার আর ডেট্রিভোরাস। দেখো এই যে এটা ডিকম্পোজার, এটা ডেট্রিভোরাস। ডিকম্পোজার কি, সদ্য প্রদত্ত জৈবাবশেষের উপর প্রাথমিকভাবে ছত্রাক, ব্যাকটেরিয়া, শ্যাওলা ইত্যাদি মৃতজীবী জীব জন্মায়। তাহলে একটা একটা প্রাণী পরিবার, তারপর কি কি জন্মাবে, ছত্রাক, ব্যাকটেরিয়া, শ্যাওলা ইত্যাদি জন্মাবে। এই সমস্ত মৃতজীবী জীবের দেহ নিঃসৃত উৎসেচক প্রভাবে জৈবাবেশের জটিল যৌগগুলিকে সরলীকৃত করে এবং সেই সঙ্গে শক্তি নির্গত হয়, যেই প্রক্রিয়াকে বিশ্লেষণ বা ডিকম্পোজার বলে। যখন একটা প্রাণী মৃত পড়ে থাকলো, তার ভিতরে ব্যাকটেরিয়া, ছত্রাক এরা জমা হয়, কি হবে, এর ভিতরে জটিল যৌগ ছিল, জটিল যৌগ, সেটা কি সরল ভেঙে টুকরো করে সরল যৌগতে পরিণত করে ভিতরে যে পুষ্টিমূলগুলো। এবার কি হলে তাকে বলে, তাকে ডিকম্পোজার মানে ভেঙে ফেলা, কম্পোজ করা, তাকে আবার মনে হয় ভার্মি কম্পোজ মানে কি, একা ভেঙে গুড়িয়ে ফেলা। বিশ্লেষণের ফলে উৎপন্ন শক্তি, রাসায়নিক পুষ্টি পদার্থ কিছু অংশ সমস্ত বিয়োজক পুষ্টি পদে বৃদ্ধিতে কাজে লাগে, অবশিষ্ট অংশগুলি পরিবেশে ফিরে যায়। জীবদেহাবাসের এই জৈব পদার্থ থেকে শক্তি পুষ্টি পদার্থ মৃতজীবী বিয়োজক প্রবাহিত হওয়ার মাধ্যমে যে শৃঙ্খল হচ্ছে তাকে বিয়োজক খাদ্য শৃঙ্খল, মানে কি এই যে মরে গেল সেখান থেকে, ছত্রাক থেকে ভেঙে দিল, সেখান থেকে একটা মৃতজীবী প্রাণী খাচ্ছে, তারপর দেখো আমি ফড়িং খাচ্ছে, তাকে খাচ্ছে, এইভাবে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোথায় মাইক্রো ব্যাকটেরিয়া, তারপর ব্যাকটেরিয়া, তারপর ছোট পিঁপড়ে, তাকে পিঁপড়েকে কাছে পাখি, এইভাবে আবার পাখি মরে আবার জিনিসটা একটা চক্রাকারে আবর্তন, বিয়োজকটাকে কেন্দ্র করে যে চক্রাকারে খাদ্য শৃঙ্খল আবর্তন হচ্ছে তাকে বিয়োজক খাদ্য শৃঙ্খল বলা, এটা মনে রাখো। আবার দেখো এখানে ডেক্টিভোরাস। ডেক্টিভোরাস কি, এবার যারা খায় তোকে যে পচে দিল, এই পচে কে খাচ্ছে, কেঁচো খাচ্ছে, দেখছো কেঁচো। তারপরে এই যে দেখো এটা হচ্ছে ডিকম্পোজার, আর এটা ডেক্টিভোরাস, এটা মনে রাখো। ডিকম্পোজার শুধু ভাঙবে, ডেক্টিভোরাস খাবে। বিয়োজক অণুজীবগুলি জৈব দেহাবশেষ এবং জৈব পদার্থ সময়ে বিশ্লেষণ ও পচনের মাধ্যমে এক ধরনের অর্ধ বিশিষ্ট সেমি ডিকম্পোজার জৈব পদার্থে পরিণত হয়। এই একে জৈবাবশেষ বা ডেট্রিটাস বলে, ডেট্রিটাস বলে, মানে একটা একটা পাখি মরে পড়ে গেল, সে পড়ে যখন যে ভেঙে গেল, তার পরে তাকে পচে গলিয়ে গেল, একটু টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে, ঠিক আছে, মাটিতে দেবে। একটা হলো ডেট্রিটাস। যে সমস্ত অণুজীব এই জৈবাবশেষগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে, জৈবাশেষ ভোজী উদ্ভিদ বলে, জৈবাশেষ ভোজী বা বলে, বা জৈবাশেষ ভোজী অণুজীব। আবার উচ্চতর হয়, মানে জৈবাশেষ তাকে ডেট্রিভোরাস বলে, জৈবাশেষ অণুজীব বা ডেট্রিভোরাস। ডেট্রিভোরাস এটা মনে রাখো। ডেট্রিটাস যারা পড়ে থাকে, তার আগে কি ছিল, ডিকম্পোজার, মানে যে ইংলিশে যেটা বলা হয় তোমার বিয়োজক। প্রথমে তার একটা প্রাণী ভালো লাস্টে ফিনিশিং করে, এটা দেখো মনে করি। প্রথমে একটা প্রাণী পাখি মরে পড়ে থাকলো, তাকে কি করে বিয়োজক, বিয়োজক কি করে, বিয়োজক করা বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক একে বিয়োজিত করে কি করবে, একে টুকরা টুকরা করে ফেলে রাখবে। এই যে টুকরা টুকরা পড়ে থাকবে, এটা কি বলে, এটাকে বলে জৈবাবশেষ, জৈবাবশেষ বা ডেট্রিটাস। ডেট্রিটাস। আবার এইগুলোকে যে খেয়ে বেঁচে থাকে তাকে কি বলে,
জৈবাবশেষ ভোজি, জৈব জৈবাবশেষ ভোজি বা ডেট্রিভাস, ডেট্রিভাস ভেরি ইম্পর্টেন্ট। তার তিনটে কি বললাম, প্রথম ডিকম্পোজে বললাম, ডেট্রিটাস পেলাম, তারপরে ডেস্টিভোরাস। ভেরি ভেরি পরীক্ষা এইগুলো ইম্পর্টেন্ট আছে খাদ্য শৃঙ্খলা, যে বিয়োজক খাদ্য শৃঙ্খলা সব থেকে যারা ভেঙে, জৈব বিয়োজক কাদের বলা হয়, যারা ভেঙে ভেঙে দেয় কোনো মৃতজীবী থেকে জটিল যৌগ থেকে সরল যৌগতে পরিণত করে দেয়। তা বুঝতে পারলাম। তারপর হলো খাদ্য শৃঙ্খলার গুরুত্ব, সিগনিফিকেশন অফ ফুড চেইন। কি বলছে, বাস্তুতন্ত্র তথা সামগ্রিক জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষার প্রশ্নে খাদ্য শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এটা 100%। কেন, তোমার যদি একটা প্রাণী মরে গেল, সেখানে যে আমরা জানি যে একটা খাদ্য উৎপাদক থেকে গেল, কেমন দেখো প্রথম উৎপাদক, এই ছবিটা আমি দেখেছিলাম, দেখো তোমার দেখাচ্ছি ছবিটা, কেমন করে ছবিটা ঘুরছে দেখো এখানে, একটু ভালো করে দেখালে, এখানে ভালো করে দেখো, দেখো প্রথমে আমরা এই ছবিটা নিয়ে এলাম, তোমার দেখা অ্যাড করলাম। দেখো কি বলছে, এটা গুরুত্ব অপরিসীম। কেন, প্রথমে উৎপাদন করলো, ঠিক আছে, তাকে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাং খাচ্ছে, ব্যাংকে সাপ খাচ্ছে, সাপকে বাজ পাখি পাচ্ছে। দেখো এবার কেসটা দেখো, চেনটা কিভাবে হচ্ছে, চেনে কোনো ই নেই। আবার দেখো এই বাজ পাখি যে এটা সাজে মেজে থাকবে না, বাজি তো মরে যাবে, মরে গেলে কি হবে, মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে থাকবে। এই মাটিতে পড়ে এই ডিএফএসএস কি হবে, ব্যাকটেরিয়া ছত্রাক এরা কি হবে, একে ভেঙে পচে দিবে, পচে দেবে তাকে, যারা পচে দেবে তাদের কি হলো বিয়োজক। পচে গেলে এবার কিছু পচে এই দেহে যে দেহে যে পচে যাওয়া দেহটার উপরে অনেকে বেঁচে থাকবে খেয়ে, পিঁপড়ে পাকা তারা, তাদের ডেটি ভোরাস বলে, ঠিক আছে, ভোজি। আবার বাকি যেটা পড়ে থাকবে সব তো খেতে পারবে না, বাকি যেটা পড়ে থাকবে সেটা মাটিতে মিশে যাবে। এই মাটিতে মিশে গেলে কি হবে, এই যে মাটিতে মিশে গিয়ে এখানে উদ্ভিদ জন্মাবে, এই যে উদ্ভিদ, সেই উদ্ভিদ সেই পুষ্টিমূলক গ্রহণ করবে, সেই পুষ্টি থেকে খাদ্য সঞ্চয় করবে, সেটা আবার ফড়িং খাবে, ফড়িং ব্যাং খাবে, ব্যাংকে সাপ খাবে, সাপকে বাজবে খাবে, বাজবে আবার মরে। তার জিনিসটা তো একটা খাদ্য চেনের সৃষ্টি, দেখছো কোনো কোথায় কোথায় আলাদা নেই, এটাই বলছি। তাই এর গুরুত্ব অপরিসীম। কারণ খাদ্য শৃঙ্খলার মাধ্যমে স্ব উৎপাদিত উদ্ভিদ থেকে খাদ্য ও শক্তি অন্যান্য জীবের স্থানান্তর বলেছিলাম, যেটা শান্ত হয়, অর্থাৎ খাদ্য খাদ্যের সম্পর্কের ভিত্তিতে উদ্ভিদ ব্যতীত অন্যান্য জীবগুলি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি, খাদ্য ও শক্তি পেয়ে থাকে। তার মানে কি, এখানে পুরো ইম্পর্টেন্ট খাদ্য শৃঙ্খল। তাই খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে গেলে বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তা এর মধ্যে যদি কোনো একটা ধরো পানি নষ্ট হয়ে যায়, ধরো আমি একটা ব্যাঙ চলে গেলো বা সাপ চলে গেলো, বা আমি যদি একটা বাজ পাখি চলে গেলো, গোটা পৃথিবীতে সাপের ভর্তি যাবে। আবার যদি ব্যাঙ চলে যায় তাহলে গোটা পৃথিবী ফড়িংয়ে ভর্তি হয়ে যাবে। জিনিসটা বুঝতেছো কেমন টাইপ হচ্ছে। আবার যদি গোটা শুধু ফড়িং চলে যায়, তা উদ্ভিদগুলো ব্যাঙও খেতে পারবে না, সাপ খেতে পারে। মানে কি, একটা তুমি এখান থেকে ফড়িং তুলে দাও, তা ব্যাঙ মরে যাবে, ঠিক আছে। জিনিসটা এরকম, ব্যাঙ যদি মারা যায়, সাপও থাকবে না, সাপও যদি বাজবিকে থাকবে না। মানে জিনিসটা খুব রিলেটেড, একটা যদি চেন যদি বিশৃঙ্খল হয়ে যায় তাহলে পরিবেশটা ডিসব্যালেন্স হয়ে যাবে। খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে কমে পর্যায়ে খাদ্য শৃঙ্খলের সংখ্যা হ্রাস পায়, কিন্তু প্রয়োজনীয় খাদ্যের আয়তন বৃদ্ধি পায়। তাই খাদ্য শৃঙ্খল যত সংক্ষিপ্ত হবে, বাস্তুতন্ত্র তত সুগঠিত হবে। মানে মানে ছোট যত খাদ্য শৃঙ্খল হবে, মানে এই যে বড় তাহলে এত হবে না, তো মানে কি, যত আয়তন বৃদ্ধি পায় খাদ্য শৃঙ্খল বড় হলে কি, তাহলে কি দেখো এখানে কখনোই ব্যাং, কখনো এই ব্যাং, এই তিনজন ব্যাং, সাপ, বাজ পাখি কখনোই ঘাস খেতে পারবে না, ঠিক আছে। আমি যদি দেখা বলি, তোমার উদ্ভিদ, উদ্ভিদ, তারপরে হরিণ, তারপর বাঘ, তাহলে কি ছোট খাদ্য শৃঙ্খল। হরিণ না থাকলে হরিণ এখানে ছাগল টাগল খেয়ে বেঁচে থাকবে, ঠিক আছে। এরকম ছোট যত শৃঙ্খল হবে খাদ্য শৃঙ্খল তত সুগঠিত। বড় খাদ্য শৃঙ্খল সেখানে পুষ্টির অভাব দেখা দিতে পারে। আরেকটা কয়েকটা কোশ্চেন দেখো, একটা কনসেপ্ট জৈব স্থানান্তর, মানে বায়োলজিক্যাল মাইগ্রেশন, জৈব স্থানান্তর বায়োলজিক্যাল মাইগ্রেশন দেখো, এটা ভালো, মানে এগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন, মানে ফুড চেইন রিলেটেড। মানুষের কার্যাবলীর ফলে কিছু কিছু বিষাক্ত পদার্থ উৎপাদিত হয়, যেমন শিল্পজাত বর্জ্য পদার্থের সাথে নিঃসৃত ভারী ধাতু, হেভি মেটাল, তামা, দস্তা, ক্যাডমিয়াম, মানে বিভিন্ন কেমিক্যাল, অথবা কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার। এগুলি খাদ্য শৃঙ্খলে অনুক্রমে অনুসারে জীবদেহ থেকে অন্য জীবে প্রবাহিত হয়। এই পদার্থগুলি জীবদেহ অভ্যন্তরে স্বব্যয়িত হয় না, দেহ কলা সঞ্চিত থাকে। সর্বশেষ স্তরে খাদ্য খাওয়ার কারণে এগুলি মানুষের দেহে সঞ্চিত হয়। খাদ্য শৃঙ্খল বরাবর এই বিষাক্ত পদার্থগুলি পরিবহনকে জৈব স্থানান্তর বলে। কি ভয়ানক দেখো জিনিসটা কেমন। মানে কি, আমরা দেখো কি বিষ খাচ্ছি, বিষটাকে আমাদের শরীরে কিভাবে ট্রান্সফার হচ্ছে দেখো। আমি যদি খাদ্য শৃঙ্খলার মধ্যে ধরি, ধরো এই ছবিটার মাধ্যমে আরো ছবিটা দেখাই তোমাকে আরেকবার, যে এই ছবিটা তোমার যেটা উদাহরণ দিয়ে বলা যায়, দেখো কেমন হয় কলকারখানা থেকে যে বিষাক্ত, যে আমি একটা উদাহরণ দিই, জমির খাতে ধরো মাঠে ধান চাষ হচ্ছে, ঠিক আছে, সেখানে একটা ওষুধ দেওয়া হলো, সেই কেমিক্যাল ওষুধ কি হলো, সেই কেমিক্যালের সবটাই কিছুটা ধান চারা, যেখানে চারা গাছ ধান হচ্ছে, তার পাতা কিছু ওষুধ হলো, সেই ওষুধটা কি হলো, গাছে নিচ্ছে, গাছ থেকে কিছে চালে যাচ্ছে, চালে থেকে কি হচ্ছে, সেই খাদ্যটা মানুষ খাচ্ছে, মানুষের মধ্যেও স্থানান্তর, মানে এগুলো ভাঙে না, বলছে না, এগুলো এগুলি সর্বশ্রেষ্ঠ খাদ্য, এগুলি পদ্ধতি জীবদের সব বিহিত হয় না, ভেঙে যায় না, যে বিহিত হচ্ছে নষ্ট হচ্ছে হয় না। আমরা কেমিক্যাল দিলাম ধানে, সেখান থেকে চাল হলো, চালে সেই কেমিক্যাল রয়ে গেল, সেই কেমিক্যাল থেকে আজকে মানুষের শরীরে যাচ্ছে, মানুষ সেই চাল খাচ্ছে, ভাত হচ্ছে ধান থেকে।
আবার দেখো এই যে সবজি, সবজিতে তুমি বেগুনে বিশেষ করে বেগুন যেসব সবজিতে ওষুধ দেওয়া হচ্ছে, সে বেগুন আমরা মাঠে আসছে বাজারে এসে, সে বাজার থেকে আমরা খাচ্ছি, তার মানে কি এগুলো ডাইরেক্ট মানুষের দিচ্ছে। আবার যদি বলা যায় এই ধানের মাঠে তুমি বিষ দিচ্ছ, সেই বিষে কিছু অংশটা জলেতে পড়ে যাচ্ছে, জলে ছোট পানি খাচ্ছে, ছোট পানিকে কি আছে বড় পানি খাচ্ছে, ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে কি আছে মানুষ খাচ্ছে। তার মানে কি এই যে কেমিক্যাল গুলো ছোট একটি দেহ থেকে মানে সর্বোচ্চ দেহে স্থানান্তরিত হচ্ছে। আর মানুষ কি হয়, মানুষ সব থেকে সর্বোচ্চ সুস্থ থাকার জন্য, এই যে মানুষ সর্বভোগী এই জন্য সমস্যাও থাকে, থাকার জন্য মানুষের সব ধরনের কেমিক্যাল মানুষের মধ্যে যাচ্ছে। যেমন উদ্ভিদ যদি সার ধরে, সেই সারটা দ্বিতীয় স্তরে গেল, কেমিক্যাল দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তর, তারপর চতুর্থ স্তর, সর্বস্তর কার কাছে যাচ্ছে, তার মানে সর্বস্তরে যে যাচ্ছে তার কাছে কেমিক্যালগুলো সঞ্চিত হয়েছে। এই জন্য বর্তমানে মানুষের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, কারণ এই যে বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার খাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন বিষাক্ত ওষুধ ফষুধ দেওয়া আছে, সেগুলো মানুষের শরীরে প্রবেশ করতেছে, ঠিক আছে। এবার এখানে দেখো উদাহরণ, যে কলকারখানায় বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণ বলে বিভিন্ন কেমিক্যাল গাছে আছে, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে হরিণ, হরিণ থেকে মানুষ, মানুষ খাচ্ছে হরিণ মাংস। তাহলে কি এবার মানুষের এই যে কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস, এগুলো কি আস্তে আস্তে পরিবেশ দূষিত হয়েছে। তুমি হচ্ছে ডাইরেক্ট আমি ভালো আছি, বাজার থেকে ভালো মন্দ এসে টাটকা টাটকা সবজি আনছি, আলটিমেটলি কোথা থেকে আসে তুমি জানবে কি করে? সেখানে টাটকা আছে কারণে তার কেমিক্যাল দেওয়া আছে থাকতে পারে, বলছি না, হতে পারে। এই জন্য যত চেষ্টা করো নিজে বাগানে পরিচর্যা করে দু একটা লাগিয়ে খাওয়ালে অনেকটা সুবিধা হয়, নিজের ক্যামেরা থেকে সুস্থ পাওয়া যায়। এখানে এখানে দেখো ভালো করে দিয়েছে, সেটা কি ছিল, এটা ভালো মনে হবে জৈব মাইগ্রেশন। এই যে স্থানান্তর হচ্ছে একে মাইগ্রেশন বলে, মানে একটা জীব থেকে অন্য জীবে যে কেমিক্যালটা যাচ্ছে তাকে মাইগ্রেশন বলে। জৈব কেন্দ্রীভবন মানে ওই যে কেমিক্যাল গুলো, দেখো জৈবিক স্থানান্তরের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রাসায়নিক উৎপাদন এবং যৌগিক জীব যে পুঞ্জীভূত হয়, এই ঘটনাকে জৈবিক কেন্দ্রীভবন মানে কি, কেন্দ্রীভূত মানে কি, প্রথম বলছিলাম ছোট, এই যে দেখো একটা খালো, একটা খেয়ে পরে ছোট মাছের মধ্যে থাকলো, এই যে ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে এই মাছ, তার মানে এই যে যা ছাগলের মধ্যে এটা, এই যে স্থানান্তর, যে কি বলছিলাম আমরা, বলছিলাম স্থানান্তরকে কি বলেছিলাম, যে মাইগ্রেশন। কিন্তু স্থানান্তর হলেও এর মধ্যে তো সঞ্চিত হচ্ছে, দেহে তো সঞ্চিত হয়ে যাচ্ছে, এই সঞ্চিত হওয়া কি বলা হয়, জৈব বায়ো কনসেন্ট্রেশন বা জৈব কেন্দ্রীভবন বা জৈব কেউ মানে কি, জৈব মানে এখানে ভালো না, জৈব মানে এখানে বিভিন্ন কেমিক্যাল কথা বলা হচ্ছে, কেমিক্যাল গুলো উদ্ভিদ সার এখানে বিভিন্ন পানির মধ্যে যে সঞ্চিত হচ্ছে সেটাই বলছে জৈব কেন্দ্রীভবন বা বায়ো কনসেন্ট্রেশন। মানুষের থাইরয়েড গ্রন্থিতে আয়োডাইড পুঞ্জীভূত ক্যালপস প্রজাপতি মলাস্কার দেহে সমুদ্র জল থেকে দস্তা, তামা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামে পুঞ্জীভূত দেখা যায়। মানুষের দেহে যে থাইরয়েড গ্রন্থিতে আয়োডাইডের পুঞ্জীভূত বলে গলা ফুলে যায়, এইসব মানে একটা যেটা কেমিক্যাল যাচ্ছে সেটাকে বায়ো স্থানান্তর বলে, জৈব স্থানান্তর বলে। আর জৈব স্থানান্তর বলা হয়েছে। আবার কেন্দ্রীয় মানে কি, এই যে বিভিন্ন প্রাণীদের স্থানান্তরের সাথে তার কিছুটা তো তার দেহ সঞ্চিত হচ্ছে। দেখো একটা 10 100 এর মধ্যে 90 গেছে, এর মধ্যে 80 যাচ্ছে, এর মধ্যে 70 এই যে যাচ্ছে, এই জারটা হচ্ছে তোমার তোমার কি মাইগ্রেশন, এই যে 90% সঞ্চিত হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় ভবন। আর সব থেকে কে থাকে উপরে, তার সবথেকে বেশি সঞ্চিত আসে, সবটা নিয়ে আসে। আশা বুঝাতে পারছি, বেড়েছি তোমাদের। তাহলে বায়ো ম্যাগনিফিকেশন, জৈব বিবর্তনটা কি দেখো, বায়ো ম্যাগনিফিকেশন তিনটা টার্ম আছে, বায়ো মাইগ্রেশন, বায়ো কনসেন্ট্রেশন, বায়োলজিক্যাল মাইগ্রেশন, বায়োলজিক্যাল কনসেন্ট্রেশন, আবার আছে তোমার বায়ো ম্যাগনিফিকেশন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ক্ষতিকারক অপ্রয়োজনীয় রাসায়নিক উপাদান বা জৈব অনেক সময় জীবদেহে প্রবেশ করে পঞ্জীভূত হয়। ডিডিটি, সীসা, পারদ, তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি বিনিষ্ট হয় না, অবিকৃত অবস্থায় ধীরে ধীরে যায়। খাদ্য শৃঙ্খলের নীতি অনুযায়ী উৎপাদক জীবকোষে, উৎপাদক জীবকোষের জীবের কোষে পঞ্জীভূত ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলি খাদ্যের মাধ্যমে উৎপাদক জীব থেকে তৃণভোজী প্রাণী এবং মাংসাশী প্রাণীর মধ্যে সঞ্চারিত হয়। ফলে খাদ্য শৃঙ্খলে উচ্চ স্তরে জীবে পঞ্জীভূত পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ উৎপাদক জীবে সবচেয়ে কম, মাংসাশী জীবে সবচেয়ে বেশি পুঞ্জীভূত হয়। জীবদের বিষাক্ত রাসায়নিক পদার্থে কমনীয় বৃদ্ধি ঘটানোকে জৈব বিবর্তন বলা হয়। ফলে জীবদের সব রাসায়নিক পদার্থের বিষক্রিয়া অস্বাভাবিক পরিলক্ষিত হয়। মানে এখানে কি বলছে, জৈব বিবর্তন মানে কি, এই যে বেড়ে যাওয়া, জৈব বিবর্তন মানে বেড়ে যাবে। দেখো একটা কেমিক্যাল তার সে খাচ্ছে, তাই কম খাচ্ছে, এরপরে এ খাচ্ছে, মানে এর মধ্যে সঞ্চিত হলে পড়ে যাচ্ছে, আবার এর মধ্যে খাচ্ছে, এরপরে বাড়ছে, দেখছো রিচার্জ হচ্ছে, মানে সেই মোবাইল রিচার্জের মতো, দেখছো। তারপরে উপরে গেছে মানুষের বড় মাছটা খাচ্ছে, তার মানুষের মধ্যে সব থেকে কেমিক্যালটা বেশি সঞ্চিত হচ্ছে। মানে কি, এ যে খাচ্ছে এর থেকে এরকম এরকম দেখো, একটা ছোট প্রাণী সে একটু খাচ্ছে, ঠিক আছে, ভালো করে মনে রাখো যে কেন মানুষের মধ্যে বেশি হচ্ছে। তখন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ধরো একটা ব্যাকটেরিয়া আছে বা কোনো জু প্ল্যাকটন, সে কেমিক্যাল একটু একটু খাচ্ছে, প্রতিটা মিলে যাচ্ছে। আর কিন্তু এই মাছটা কি রে, এই মাছটা সবাই খেয়ে নিচ্ছে। তার মানে কি, প্রতিটা তাদের যদি 10 থাকতো, এখানে 50 জন, সে এর মধ্যে 50টা ঢুকে গেছে, 50টা বিষাক্ত তোমার জৈব কেমিক্যাল বা সীসা বলো যা ঢুকে গেছে। তখন এই যে ছোট মাছটাকে, এর মধ্যে তো 50টা গেল, এই যে বড় মাছ এরকম 50টা বড় মাছ খাচ্ছে, তার মানে কি একারে 250 চলে গেল। মানুষকে যেরকম 250টা খাচ্ছে, মানে কি সব থেকে বেশি কেমিক্যাল যায় মানুষের মধ্যে, কেন এই কারণ বলছে,
এরা ছোট একটু খাচ্ছে, এর কম থাকে, কিন্তু এরা যে অনেকগুলো খাচ্ছে না, বেশি মানুষ বেশি মাছ খাচ্ছে, বেশি পরিমাণ মাছ খাচ্ছে, তখন মানুষের মধ্যে সবার মধ্যে ক্যালসিয়াম বেশি, মানে তোমার কেমিক্যাল বেশি থাকে। এটাই বলেছি যে জৈব বিবর্ধন, জৈব বিবর্ধন মানে সঞ্চয় হয়ে যা। তা তিনটা ট্রাম আমরা পড়লাম। কি কি ট্রাম পড়লাম মনে রাখা ভালো। প্রথম হচ্ছে যে প্রথম ট্রামটা কি ছিল, বায়োলজিক্যাল মাইগ্রেশন, মাইগ্রেশন মানে স্থানান্তর হওয়া। দুই আছে কনসেন্ট্রেশন মানে কেন্দ্রীভবন মানে সঞ্চয় হওয়া। চারে বাজে বিবর্ধন মানে যে সঞ্চয়টা যে বেড়ে যাচ্ছে পরপর, বিবর্ধন আছে, বিবর্ধন মানে বেড়ে যাওয়া, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেটাই বলছে তোমাকে জৈব বিবর্ধন। এটাই ছিল মন তিন কনস্ট্যান্ট। ভালো করে মনে রাখো, তাহলে এখানে কি কি মেন ইম্পর্টেন্ট পড়বে। তাহলে ঠিক আছে, আজকে আমি কমপ্লিট হলো। আজকে তাহলে এখন কি কি মেল পড়া তো দেখে দেয়। প্রথম পর্বে খাদ্য শৃঙ্খল কাকে বলে এটা জানবে, ওটা আমি বলেছি কি খাদ্য শৃঙ্খল কি। তারপর জানবে ভালো করে গেজিং খাদ্য শৃঙ্খল, ডেটিয়াস খাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেজিং খাদ্য শৃঙ্খল যেখানে তৃণভোজী থেকে শুরু হয়, আর ডেটিয়াস খাদ্য শৃঙ্খল যেখানে মৃতজীবী থেকে, পচা উদ্ভিদ প্রাণীর দেহ থেকে শুরু হয়। ঠিক আছে, আর এটা তো ভালো করে মনে রাখবে, টেবিলটাকে আমি ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তারপর আছে বিয়োজক খাদ্য শৃঙ্খল, এটা জানবে। ডেটিটাস, ডেটি কম্পোজার আর ডেটিভোরাসটা কি এটাও মনে রাখবে। তারপরে আছে তোমার যে তিনটা শব্দ, তোমার বায়োলজিক্যাল মাইগ্রেশন, জৈব স্থানান্তর, তাহলে তোমার যে বায়ো কনসেন্ট্রেশন মানে সঞ্চয়, আর আছে বিবর্ধন মানে বেড়ে যাওয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। থ্যাংক ইউ, আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো কমেন্ট টমেন্ট করো যে কি সমস্যা আছে। অনেকে কমেন্ট করছে স্যার আসতে পড়ান, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। পুরো সিলেবাস আমরা কমপ্লিট করবো, তোমাদের পরীক্ষা হবে হোক না হোক সেটা পরে কথা। সিলেবাস পুরো আমার কমপ্লিট থাকবে, যবে হবে সে পড়বে। তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, দেখো অনেক যে অনেক রটতিছে, কিন্তু তুমি তোমার কাজটা করে যাও। এই করে দেখো কোশ্চেন কঠিন হচ্ছে, দেখো সিলেবাস 2023 সালে কোশ্চেন দেখেছো, কতজন পাস করতে পারবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।